হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিরো সাম। আজকে আমরা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিকের ওপরে ভিডিও তৈরি করছি, আশা করি এটা তোমাদের কাজে লাগবে। ভিডিওটার উদ্দেশ্য তোমাদেরকে ইন্টারভিউতে সাপোর্ট করা এবং ওভারঅল তোমাদের লাইফের বিভিন্ন স্ফিয়ারেতে কাজে লাগবে, তাই তোমাদের লাইফের জন্য একটা লাইফ টাইম অ্যাসেট হবে বলে মনে করছি। আজকে আমরা কথা বলবো কিভাবে ইংলিশে আমরা কথা বলা শুরু করতে পারি খুব তাড়াতাড়ি। এটা খুব একটা ডিফিকাল্ট এরিয়া, বিশেষ করে সেই স্টুডেন্টদের জন্য যারা রুরাল বেল্ট থেকে বিলং করে এবং যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট। তাই তাদের মনের মধ্যে এরকম একটা ভীতি কাজ করে, যদি ইন্টারভিউয়ের কথা বলি, ইন্টারভিউয়ের জন্য যে ইন্টারভিউ কিভাবে ফেস করব। ডাব্লিউবিসিএস এর ইন্টারভিউতে ইংলিশে কোয়েশ্চেন ফেস করার একটা চান্স থাকে। ইন্টারভিউ বাংলাতে হবে না ইংলিশে হবে এটা আগে থেকে বলা যাবে না। এরকম অনেক উদাহরণ আছে যেখানে সম্পূর্ণভাবে ইংলিশে ইন্টারভিউ হয়েছে, আবার সম্পূর্ণ বাংলায় হয়েছে, আবার বাইলিঙ্গুয়াল ইন্টারভিউ হয়েছে, অর্থাৎ ইংলিশ এবং বাংলায়। এটা এক্সপেক্টেড যে যদি ইংলিশে তোমাকে কোয়েশ্চেন করা হয়, তুমি ইংলিশ জানলে ইংলিশে উত্তর দেবে, বাংলায় কোয়েশ্চেন করলে বাংলায় তুমি উত্তর দেবে। তাই ইংলিশে তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় এবং তুমি যদি ইংলিশে উত্তর দিতে না পারো, তোমার উচিত বোর্ডের কাছ থেকে পারমিশন সিক করা যে স্যার বা ম্যাডাম, আমি এই প্রশ্নটার উত্তর কি বাংলায় দিতে পারি? যদি অনুমতি দেন তাহলে আমি বাংলায় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করব। এরপরও যদি অনুমতি না পাওয়া যায়, তখন তোমার নিজের ওপরে কতটা তোমার নিজের বিশ্বাস আছে এবং সিচুয়েশন কতটা হ্যান্ডেল করতে পারো, এটা টেস্ট করার জন্য অনেক ক্ষেত্রেই অনুমতি দেন না। তো সেই ক্ষেত্রে তোমাকে ইংলিশেই কিন্তু কন্টিনিউ করতে হবে বা প্রশ্নটার উত্তর দিতে হবে, তুমি যতটা পারো, যেরকম পারো সেরকম। এবার এই জায়গাটাতে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। আমি বলছি না যে তোমরা 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে খুব ভালো ইংলিশ বলতে শুরু করবে, বাট তোমরা যদি প্র্যাকটিস করা শুরু করো, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ইংলিশে একটা বেসিক কনভারসেশন করতেই পারবে, অন্তত 2-3 মিনিট কথা বলতেই পারবে। তো ইংলিশে কথা বলার ক্ষেত্রে সবার আগে দেখবো কি কি প্রবলেম ফেস করে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা যারা ইংলিশে খুব একটা কমফোর্টেবল নয়। 1 নম্বর হচ্ছে যে তারা সেন্টেন্স স্ট্রাকচার সাজাতে পারে না। 2 নম্বর সেটা হচ্ছে তাদের স্টক অফ ওয়ার্ড কম থাকার জন্য বা মাথায় সেই মোমেন্টে না আসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করতে পারে না। অনেক ক্ষেত্রেই আমরা এদিক ওদিক খোঁজাখুঁজি করি ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমি বলতে চাইছি আমি জানি বাংলায় আমার মাথায় আসছে, কিন্তু সেই ওয়ার্ডটার ইংলিশে কি হবে সেটা কিন্তু আমার মাথায় আসছে না, আমি জানলেও অনেক ক্ষেত্রে মনে পড়ে না। তো এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের দরকার এটার জন্য। হয়তো তুমি ওয়ার্ডটা জানো কিন্তু মনে করতে পারছো না। 3 নম্বর যেটা হয় সেটা হচ্ছে যে প্রথম থেকেই আমরা বাংলাতে চিন্তা ভাবনা করি এবং বাংলাতে বলে যেহেতু আমরা অভ্যস্ত, আমরা দুম করে একটা ল্যাঙ্গুয়েজেতে শিফট করতে পারি না। 4 নম্বর যে প্রবলেম হয় সেটা হচ্ছে কনফিডেন্স ডাউন থাকার জন্য, অর্থাৎ লো কনফিডেন্স হওয়ার জন্য ইংলিশে কথা বলার ক্ষেত্রে কিন্তু একটা জড়তা কাজ করে। 5th প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের জিভের মধ্যে একটা জড়তা থাকার জন্য এবং মনে একটা হেজিটেশন থাকার জন্য আমরা যদি একটা সেন্টেন্সকে মনে মনে সাজিয়েও ফেলি, সেই সেন্টেন্সটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে বা আমরা বলতে পারি না। তার কারণ হচ্ছে জিভের জড়তা এবং মনের জড়তা। তো সেটাকেও কাটাতে হবে। 6 নম্বর যে প্রবলেম, 6 এবং 7 নম্বর প্রবলেম, এই দুটো একটু হায়ার লেভেলের প্রবলেম। সেটা হচ্ছে একটা প্রোনাউন্সিয়েশনের প্রবলেম, মানে উচ্চারণের প্রবলেম। প্রপার উচ্চারণ কোনটা হবে সেই নিয়ে একটা কনসিয়াসনেস থাকা, অর্থাৎ আমি এটা ঠিক বলছি কি বলছি না, ঠিক উচ্চারণ হবে কি হবে না, আমি মনে মনে তো ভাবছি এই উচ্চারণ, কিন্তু এক্স্যাক্টলি এটাই প্রডিউস করতে পারবো কিনা, শুনতে কেমন লাগবে, এই ব্যাপারগুলো। এবং অ্যাকসেন্ট মানে হচ্ছে কোন জায়গাতে আমি স্ট্রেস দেবো, কোন জায়গায় দেবো না, কোন জায়গায় কম স্ট্রেস দেবো, কোন জায়গায় বেশি স্ট্রেস দেবো। তো এই সবকটা প্রবলেমকে সলভ করতে যদি আমরা পারি, যতটা অল্প সময়ে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা ইংলিশে কথা বলতে পারবো। তো আমি এক এক করে আসছি, সেন্টেন্স কনস্ট্রাকশন এবং স্টক অফ ওয়ার্ড। আমি যেটা প্রথম দুটো প্রবলেম বললাম সেই দুটো নিয়ে সবার প্রথমে আমরা আলোচনা করব 1 নম্বর যে পয়েন্টটা আমি বললাম যে চ্যালেঞ্জটা ফেস করছে স্টুডেন্টরা, সেটা নিয়ে, অর্থাৎ সেন্টেন্সের কনস্ট্রাকশন। তো সেন্টেন্সের কনস্ট্রাকশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে গেট ইওর গ্রামার নলেজ রেডি। তোমার একটা ব্যাকরণগত ধারণা থাকা দরকার সবার প্রথমে ইংরাজি নিয়ে। আমি বেসিক গ্রামারের কথা বলছি, আমি বলতে চাইছি প্রেপোজিশনের ইউজ, আর্টিকেলের ইউজ এবং টেন্স। কারেক্ট ভাবে আমি একটা সেন্টেন্সকে যদি বলতে না পারি, সেটা কিন্তু ডিসক্রেডিট। অনেকের মধ্যে এই ধারণা আছে যে ইংলিশে কথা বলার ক্ষেত্রে গ্রামারের দরকার হয় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা একটা বাজে ধারণা। তার কারণ হচ্ছে আমরা যদি বাংলায় কথা বলার কথাও বলি, সেই ক্ষেত্রে আমি যদি টেন্সটাকে গন্ডগোল করে ফেলি, তোমরা যেরকম ভাবে কারেক্ট ওয়েতে আমি যেটা বলতে চাইছি সেই মিনিংটা বুঝতে পারবে না টেন্সের গন্ডগোল করার জন্য। ইংলিশের ক্ষেত্রেও তাই। আমি খেয়েছি আর আমি খাবো, দুটোর মধ্যে পার্থক্য আছে টেন্সগত।
তো এই পার্থক্যটা ক্লিয়ারলি কনভে করতে হবে তোমাদেরকেও, ইংলিশে কথা বলো, বাংলায় বলো, হিন্দিতে বলো। সুতরাং গ্রামারের নলেজ থাকতেই হবে, এটা একটা বেসিক কিন্তু ক্রাইটেরিয়া। তাই বেসিক গ্রামারের নলেজ গ্যাদার করো। মিনিমাম ইউজ অফ প্রেপোজিশন, এটা জানতে হবে তোমাদের। অন কোথায় হচ্ছে, অফ কোথায় হচ্ছে, এগুলোকে আমরা যদি জাম্বেল আপ করে ফেলি তাহলে কিন্তু কারেক্ট সেন্টেন্স হচ্ছে না। সেকেন্ড হচ্ছে আর্টিকেলের ব্যবহার, আর্টিকেল মানে এ অ্যান্ড দি, এবং যেটা আমি বললাম যে টেন্স, খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া টেন্সের নলেজ তৈরি করো। সিম্পল সেন্টেন্সেতে যদি আমরা ভাবি, আমরা কিন্তু টেন্সের নলেজ থাকলে, আর্টিকেল এবং প্রেপোজিশনের নলেজ থাকলে আমরা কিন্তু একটা সেন্টেন্সকে কারেক্ট বলতে বা লিখতে পারবো। তাই এই গ্রামারের নলেজের জন্য তোমাদের যেটা করতে হবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে কোনো একটা ইংলিশ গ্রামার বই তোমাদেরকে পড়তে হবে, এবং সেখান থেকে মেনলি তিনটে জিনিস পড়ো, প্রেপোজিশন, আর্টিকেল এবং টেন্স। সেকেন্ড যে আমি প্রবলেমটার কথা বলছিলাম সেটা হচ্ছে স্টক অফ ওয়ার্ড। দেখো, আমরা যখন দৈনন্দিন জীবনে কথা বলবো, ধরো ফর এক্সাম্পল তুমি কোনো তোমার বন্ধুর সাথে কথা বলছো যে ইংরাজি জানে, যার সাথে ইংলিশেই কথা বলতে হবে, তখন নিশ্চয়ই তুমি দৈনন্দিন জীবনে আমরা যখন কথা বলছি যে যে বিষয়গুলোকে নিয়ে কথা বলবো, যে ম্যাটারগুলো আমাদের চোখের সামনে আছে সেগুলোকে নিয়ে আমরা কথা বলি, এবং সেইগুলোর সম্বন্ধে তোমার ধারণা একটা থাকতে হবে কথা বলার জন্য, কন্টেন্টের জন্য। একই সাথে সেগুলোর ওয়ার্ড জানতে হবে ইংলিশে কি বলে। যেমন আমি একটা বিছানাকে বেড বলবো, আমি একটা চেয়ারকে চেয়ার বলবো, টেবিলকে টেবিল বলবো, বইকে বুক বলবো। এরকম ভাবে আমার বেসিক যে আশপাশের জিনিসগুলো আছে যেগুলোকে আমি দৈনন্দিন জীবনে নিয়ে চর্চা করি, সেইগুলোর ব্যাপারে আগে তুমি জানো যে সেইগুলো কি বলে। অনেক ক্ষেত্রেই তুমি দেখবে ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো তুমি জানো, কিছু কিছু যেগুলো জানো না সেইগুলো তুমি কিন্তু ইজিলি শিখে নিতে পারো কোনো একটা বাংলা টু ইংলিশ ডিকশনারি থেকে বা গুগলে সার্চ করে। তো এরকম বেসিক জিনিসগুলো জেনে নাও। ইন্টারভিউর কথা যদি বলি, ইন্টারভিউতে বেশ কিছু জিনিস আছে যেগুলো নিয়ে তোমরা কথা বলবে, সেইটা ম্যাটারটা না জানলে হবে না। যেমন ফর এক্সাম্পল যদি আর্টিকেল 370 নিয়ে কথা বলতে বলে, তাহলে তোমাদেরকে যে টার্মগুলো ইউজ করতে হবে, যেগুলো বারবার করে আসবে, কনস্টিটিউশন আসবে, ধারার বদলে আর্টিকেল, 370-এর বদলে 370, তারপরে ইউনিয়ন টেরিটরি, তারপরে হচ্ছে সেপারেটিস্ট পলিটিক্স ইন কাশ্মীর, তারপরে আসবে ইউনিয়ন গভর্নমেন্ট, তারপরে লেজিসলেচার, বিল, অ্যামেন্ডমেন্ট, এই সমস্ত কথাগুলো বারবার করে ইউজ হবে। সুতরাং এই কথাগুলো আমি চট করে যাতে করে আমার সেন্টেন্সের মধ্যে ইনক্লুড করতে পারি, তাই এই ব্যাপারে আমি যখন পড়াশোনা করব তখনই এই ইনফরমেশনগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে নেব। তো এইরকম ভাবে আমাদের ভাবতে হবে, এবং ইংলিশে বেশ কিছু জিনিসকে ভাবতে হবে। মানে একটা জিনিস আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে সেটা ভাবার চেষ্টা করো এটাকে ইংলিশে কি বলে, যাতে করে তুমি কথা বলার সময় এইগুলো তোমার স্টক অফ ওয়ার্ড হিসাবে তোমাকে সাপোর্ট দিতে পারে। যেমন তোমার রুমের মধ্যে যেগুলো আছে সেই আর্টিকেলগুলোর থেকে জানা শুরু করো, এবং তারপরে আস্তে আস্তে যে ব্যাপারে তোমার ইন্টারেস্ট আছে সেগুলো জানো। যেগুলো বাংলায় তুমি চর্চা করো সেগুলোর ইংলিশটা জানো। তোমার খেলা ভালো লাগতে পারে, যে খেলা ভালো লাগে সেই খেলা রিলেটেড টার্মস গুলো জানতে থাকো। এরকম ভাবে তোমাকে টার্মস গুলোকে কালেক্ট করতে হবে। তোমার রুমের ভিতরে যেগুলো থাকে, যেগুলো তুমি বাংলায় বলে, যেমন বিছানা, সেটা বেড এই হিসাবে ভাবো, মানে বিছানার দিকে তাকিয়ে এটাকে বিছানা না ভেবে বেড ভাবো। বা না জানলে ভাবার চেষ্টা করো যে এটা কি, মাথায় না এলে ভাবার চেষ্টা করো এটার ইংলিশ ওয়ার্ডটা কি হবে, ইংলিশ সাবস্টিটিউটটা কি হবে। বোতল মানে বটল, এরকম ভাবে তুমি ভাবো। টিভি, আমরা টিভিটাকে টিভি বলছি, ফ্রিজটাকে ফ্রিজই বলছি, বা টেবিল চেয়ারকে টেবিল চেয়ারই বলছি। এইগুলো আমরা কিন্তু ইংলিশই অলরেডি ব্যবহার করছি। এরকম ভাবে আমরা যদি কিছু যে যে জিনিসগুলোকে আমরা দেখছি এবং বাংলায় যেগুলো সম্বন্ধে আমরা কথা বলি, সেগুলোকে যদি আমরা ইংলিশ টার্ম হিসাবে ইউজ করি, খুব একটা অসুবিধা হবে না তোমার চিন্তা ভাবনার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে। এই ছিল কিরকম ভাবে স্টক অফ ওয়ার্ড তৈরি করবে। স্টক অফ ওয়ার্ডের জন্য অনেকের কাছে ধারণা আছে যে মোটা কোনো একটা বই কিনে নেবো যেখানে ভোকাবুলারি তৈরি করা যায় এবং সেটা আমি পড়তে থাকবো। ওরকম করলে তোমার মনে থাকবে না এবং তুমি ইউজ করতে পারবে না। তুমি চিন্তা ভাবনার মধ্যে যেগুলো রাখবে সেগুলোকে ইউজ করতে পারবে। তুমি যেগুলো জোর করে পড়ে যাবে এবং মনে রাখার চেষ্টা করবে, মুখস্থ করার চেষ্টা করবে, সেগুলো সবসময় ইউজ করতে পারবে না। কারণ ইউজ করার স্কোপ না পেলে তুমি ইউজ করতে পারবে না জোর করে, আর যখন স্কোপ পাবে তখন হয়তো তোমার মনেই পড়বে না, কারণ তুমি সেটাকে নিয়ে চর্চা করছো না। তাই তো এইভাবে যখন তুমি করছো স্টক অফ ওয়ার্ড তৈরি করার এই রাস্তাটা কিন্তু ভুল রাস্তা। নতুন করে যদি তুমি কিছু ওয়ার্ড শিখতে চাও, জানতে চাও, স্টক অফ ওয়ার্ড তৈরি করার প্রপার মেথড হচ্ছে তুমি যখন কিছু পড়ছো ইংরাজিতে, অর্থাৎ কোনো ম্যাগাজিন, নিউজ পেপার, বই, বা হয়তো তুমি সিনেমা দেখছো, টিভিতে কোনো সিরিয়াল দেখছো, রেডিওতে কিছু শুনছো কথা, খেলার কোনো কমেন্ট্রি শুনছো, তখন যে ওয়ার্ডগুলো তুমি শুনছো, দেখছো বা পড়ছো, সেই ওয়ার্ডগুলো কোন জায়গায় ইউজ হচ্ছে বোঝো কনটেক্সটটা, এবং সেই ওয়ার্ডটার মিনিংটা বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো গুগলে সার্চ করে বা ডিকশনারি থেকে।
তবেই তুমি সেইটা নতুন ওয়ার্ড হিসাবে কিন্তু মাথায় রাখতে পারবে। তার কারণ তুমি তার ব্যবহারটা দেখছো, তুমি তার কনটেক্সট কোন প্রসঙ্গে ব্যবহার হচ্ছে সেটা দেখছো। নেক্সট আমি যে পয়েন্টের কথা বলছিলাম সেটা হচ্ছে তোমার মনে এবং জিভে একটা জড়তা কাজ করবে, কারণ তুমি ওই এনভায়রনমেন্টে বিলং করো না যেখানেতে তোমাকে ইংলিশে কথা বলতে হয়। তুমি যদি এরকম কোনো এনভায়রনমেন্টে থাকতে যেখানে আলাদা আলাদা স্টেটের বন্ধু বান্ধবরা আছে, তোমার হয়তো ধরো ফর এক্সাম্পল তুমি হোস্টেলে আছো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে হিন্দি ইংলিশ এই সব ব্যাপারে কথা বলতে হতো, তোমার মাইন্ডের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি তৈরি হতো এবং জিভে একটা ফ্লেক্সিবিলিটি তৈরি হতো। কিন্তু যেহেতু সেটা হয়নি বা এখন হচ্ছে না, তাই তোমাকে এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেখান থেকে তোমার মনের জড়তা কাটে, জিভের জড়তা কাটে এবং তোমার কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হয়। তাহলে কি করবে? সেটার জন্য তোমাকে করতে হবে হচ্ছে হয় তোমাকে একটা এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে বন্ধু বান্ধবদের নিয়ে যেখানে তুমি মাঝে মাঝে কথা বলার সুযোগ পাও, যেটা একটু ইমপ্র্যাকটিক্যাল, কারণ দুই বাঙালি বসে বসে ইংরাজি শেখার জন্য শুধুমাত্র ইংলিশে কথা বলছে, এটা বেশিক্ষণ হয় না। একদিন দুদিন হলে তারপর দেখবে আবার বাংলাতেই ফিরে আসে, এবং যে জায়গাটাতে তোমার প্রবলেম হচ্ছে সেই সময়টাতে তুমি বাংলায় ফিরে আসছো, বিকজ ইউ হ্যাভ দ্য অপশন। তুমি যে কথাটা বলে উঠতে পারছো না চেষ্টা করেও, সেইটা বোঝানোর জন্য তুমি বাংলায় ফিরে আসছো। কিন্তু এটা যদি একটা নন বেঙ্গলি বা ইংলিশ জানে এরকম কারোর সাথে তুমি ইন্টারাক্ট করতে, তখন তোমার কাছে কোনো স্কোপ থাকতো না, ওই মনের ভাবটা তোমাকে প্রকাশ করতেই হতো এবং ইংলিশেই করতে হতো। তোমাকে এরকম একটা এনভায়রনমেন্ট খুঁজে বের করতে হবে যেটা প্র্যাকটিক্যালি খুঁজে পাওয়া মুশকিল। তাই যেটা করা যেতে পারে, তুমি একা একা পার্সোনালি করতে পারো, সেটা হচ্ছে তুমি টিভি দেখতে পারো, তুমি রেডিও শুনতে পারো যেখানেতে ইংলিশে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে। এগুলো শোনার মাধ্যমে তোমার মাইন্ড রেডি হবে ইংলিশে কথা বলার জন্য বা ইংলিশে কথা শোনার জন্য। তুমি অনেক আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হতে থাকবে, এবং এটা তোমার মনের জড়তা কাটানোর রাস্তা। তোমার জীবের জড়তা কিভাবে কাটাবে? যতক্ষণ না তুমি কথা বলছো ততক্ষণ তুমি জীবের জড়তা কাটাতে পারবে না। এবার এই মোমেন্টে, এই পরিস্থিতিতে তুমি ইংলিশে কথা বলতে পারো না, তাহলে জীবের জড়তা কিভাবে কাটাবে? বেস্ট অপশন হচ্ছে ইংলিশে কোনো কিছু পড়ো, সারাদিন অন্তত 10 মিনিট 15 মিনিট হলেও পড়ো। সেই 10-15 মিনিট তুমি কি পড়বে? তুমি নিউজ পেপার পড়তে পারো, ম্যাগাজিন পড়তে পারো, যেটা তোমার পরীক্ষায় কাজে লাগবে। ইংলিশে কোনো বইও পড়তে পারো, এবং সেই পড়াটার ক্ষেত্রে তোমায় কি করতে হবে? তোমাকে জোরে জোরে পড়তে হবে যাতে করে তুমি নিজের উচ্চারণ নিজে শুনতে পাও। প্রথমের দিকে ভুল উচ্চারণ করবে, প্রথমের দিকে ওয়ার্ড আটকে যাবে, যে ওয়ার্ডটাকে তুমি উচ্চারণ করতেই পারবে না। তুমি যদি গুগলেতে ওটা ওই ওয়ার্ডটাকে লেখো, লেখার পরে দেখবে ওখানেতে একটা স্পিকারের একটা আইকন দেখাবে, ওই আইকনে তুমি যদি ক্লিক করো তোমার মোবাইল বা ল্যাপটপেতে, তাহলে তুমি শুনতে পাবে ওই উচ্চারণটা গুগল থেকে শুনিয়ে দেবে তোমাকে উচ্চারণটা কিরকম হবে, সেইভাবে উচ্চারণ করার চেষ্টা করো। এবং মনে রাখবে যে তুমি তোমার জিভের জড়তা যদি কাটাতে না পারো, এটা প্রাইমারি রিকোয়ারমেন্ট, তাহলে কিন্তু তুমি ইংলিশ বলতে পারবে না। তাই এনি হাউ ইউ হ্যাভ টু স্টার্ট প্র্যাকটিসিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। তোমাকে শুরু করতে হবে যে কোনো একটা ম্যাগাজিন, নিউজ পেপার, বই, যে কোনো জায়গা থেকে, এবং তোমাকে জোরে জোরে পড়তে হবে যাতে করে তোমার জিভটা বাংলা উচ্চারণ করার পাশাপাশি ইংরাজি উচ্চারণের জন্যও রেডি হয়ে ওঠে। এটা একমাত্র রাস্তা যার মাধ্যমে তুমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে, এবং এটার মাধ্যমে তোমার মনের জড়তা কাটবে, তোমার জিভের জড়তা কাটবে, এবং তোমার কনফিডেন্স লেভেল বুস্ট আপ হবে। নেক্সট প্রবলেম আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ। প্রপার ওয়েতে কিভাবে উচ্চারণ করব। বিভিন্ন ধরনের উচ্চারণের মেথড আছে, আমি খুব ডিটেলে যেতে চাইছি না, এবং আমেরিকান উচ্চারণ এবং ব্রিটিশ উচ্চারণের মধ্যেও কিন্তু পার্থক্য আছে, আমি সেই ব্যাপারেও যেতে চাইছি না। আমরা ইন্ডিয়ানরা নর্মালি নিউট্রাল অ্যাকসেন্টে কথা বলি, এবং আমরা একটা ইন্ডিয়ানাইজড একটা প্রোনাউন্সিয়েশনেতে চলে এসেছি, বা আমরা একটা ন্যাচারাল প্রোনাউন্সিয়েশন করার চেষ্টা করি। তাই সেইটা করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা যখন নিউজ পেপার পড়ছো, তোমরা যখন মনের জড়তা এবং জিভের জড়তা কাটানোর জন্য উচ্চারণ করছো, প্রথমে 10-15 দিন তোমরা উইদাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রোনাউন্সিয়েশন, তোমরা কিন্তু সেলফ কনসিয়াস না হয়ে তোমরা কিন্তু পড়ে যাও। পড়ে পড়ে যখন তোমরা অনেক বেশি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তখন আস্তে আস্তে উচ্চারণের কথাটা ভাববে। উচ্চারণের ক্ষেত্রে কিছু বেসিক রুল আমি বলে দিচ্ছি যেগুলো মাথায় রাখবে। যেমন TION, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি TION থাকে, যেমন ফাংশন, যেমন ক্রিয়েশন, CREATION, তো এই TION যখন থাকবে তখন উচ্চারণটা হবে শন, তালব্য স উচ্চারণ হবে। তালব্য স আর দন্ত স এর উচ্চারণের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে, একটা তালব্য সটা যে শব্দটা ক্রিয়েট করে, সাউন্ডটা ক্রিয়েট করে, সেটা হচ্ছে স, আর দন্ত স যে সাউন্ডটা ক্রিয়েট করে সেটা হচ্ছে স। তো যেমন আমরা যদি এরকম উচ্চারণ করি, যেমন এস যেখানে থাকবে সেখানে উচ্চারণ হবে দন্ত স, যেমন চোখে দেখা, SEE,
মানে এ বি সি, সি এর উচ্চারণ যেরকম এস ডাবল এর উচ্চারণ সেরকম। আবার যদি আমি বলি প্রোনাউন হিসাবে একটা মহিলার প্রোনাউন মানে এস এইচ ই, এটা উচ্চারণ হবে শি। কেন? কারণ এস এইচ আছে। তাহলে এস এইচ থাকলে স তালব্য স উচ্চারণ হবে, এস থাকলে দন্ত স উচ্চারণ হবে, এই সাউন্ডটা আসবে, সি সাউন্ডটা আসবে। টি আই ও এন হলে তালব্য স উচ্চারণ হবে শন, এস আই ও এন হলে জন উচ্চারণ হবে জন। তো এই কিছু বেসিক এরকম উচ্চারণের জিনিস আমাদের মনে রাখতে হবে। এস এর উচ্চারণ সবসময় দন্ত স করবে, এটা ভুল করো না, তাহলে কানে খুব জোরে শোনাবে, ধাক্কা লাগবে, যে শুনছে তার। এস মানে এস, এই উচ্চারণ হবে দন্ত স। এস এইচ মানে স উচ্চারণ হবে। এবং টিআইওএন থাকলে শান উচ্চারণ হবে, আর এসআইওএন থাকলে জান উচ্চারণ হবে জান। তো এইরকম বেশ কিছু উচ্চারণ আছে যেগুলোকে খুব ভালোভাবে প্রথম থেকেই জানতে হবে। এর বাইরে বাকি উচ্চারণগুলোতে খুব একটা প্রবলেম হলেও আমাদের অসুবিধা হবে না বুঝতে, অ্যাটলিস্ট কমিউনিকেট করতে অসুবিধা হবে না অন্য কারোর সাথে। প্রথমে এই 4 ধরনের ক্যাটাগরি যে উচ্চারণ বললাম এইটাকে মাথায় রেখে পড়তে হবে, এবং তোমাদের জিভটাকে সরগর করতে হবে বা হ্যাবিচুয়েটেড করতে হবে, জিভটাকে তোমাদের অনেক বেশি কন্ট্রোলে আনতে হবে, যে আমি জানি এই জায়গাতে এক্স্যাক্টলি আমি কি উচ্চারণ করব। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে উচ্চারণের পরে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি অনেকেরই না থাকার জন্য দেখবে যে তোমার সাথেও যখন কথা বলছে যদি ফ্লুয়েন্সি না থাকে তোমার বোর্ড লাগবে, শুনতে ভালো লাগবে না, তুমি হারিয়ে যাবে কোথায়, তুমি ভুলে যাবে কি বলছিল। কারণ থেমে থেমে বলা, ফিলার ইউজ করা, ফিলার মানে হচ্ছে আইসি ইউনো এরকম ভাবে বলা, মানে আমি বলতে চাইছি একটা টার্মকে বারবার করে রিপিট করা, কারণ সেই সময় তার মাইন্ড ভাবছে, তার ব্রেন খুঁজছে হয়তো কোনো ওয়ার্ড বা সেন্টেন্সটাকে কিভাবে সাজাবে। তাই এইরকম ভাবে কথা যাতে করে আমরা না বলি, তাই আমাদের ফ্লুয়েন্সি আনতে হবে। ফ্লুয়েন্সি আনার জন্য কি করতে হবে? ফ্লুয়েন্সি আনার জন্য আমাদেরকে এবার বলতে শুরু করতে হবে। কথা বলতে শুরু করব আমরা কিরকম ভাবে? আমরা শুরু করতে পারি নিজেরা একা একা বাড়িতে বসে সেলফি ক্যামেরা অন করে অথবা আয়নার সামনে। আমরা প্রথমে কি নিয়ে কথা বলবো? প্রথমে কথা বলবো আমরা যে ব্যাপারে খুব ভালোভাবে জানি, যে ব্যাপারে আমাদের অ্যাটলিস্ট খুব বেশি চিন্তা ভাবনা করতে হবে না, কারণ সেই ব্যাপারটা নিয়ে আমরা চর্চায় থাকি বা আমরা জানি। সবার প্রথমে বলা যেতে পারে যদি আমরা ইন্টারভিউর জন্যই রেডি হতে চাই, তাহলে আমরা সবার প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে বা সেলফি ক্যামেরা অন করে আমরা কথা বলতে পারি আমাদের নিজেদেরকে নিয়ে। কারণ এরকম একটা কোয়েশ্চেন হয়, ইন্ট্রোডিউস ইউরসেলফ, নিজের সম্বন্ধে বলো। তাহলে তুমি বলতে শুরু করতে পারো। যদি আমি বলি ফর এক্সাম্পল আমার সম্বন্ধে, তাহলে আমি এরকম বলবো, হাই, মাই নেম ইজ রুদ্র মুখার্জি, I was born and brought up in this area. I was born in the year of এত। তারপরে আমি বলবো যে my educational qualification is this. I finished my schooling from this school and then I went to the college called this college. Then I went for further studies. Then I started a job in a particular company called, এরকম ভাবে আমি বলতে থাকবো। Regarding my hobbies, I like reading. তোমাদের যা যা হবি আছে, কারোর হবি গার্ডেনিং, কারোর হবি প্লেইং, যাই হোক সেটা বলছো। ইন মাই ফ্যামিলি আই হ্যাভ মাই প্যারেন্টস, মাই সিস্টার, ব্রাদার, we have a joint family, so I have other siblings as well. They are my cousins, their name is this and that. এরকম ভাবে তুমি নিজের সম্বন্ধে যত যা আছে সবকিছু বলতে থাকো। এই কথাগুলো বলতে গেলে তোমার ফ্লুয়েন্সির অসুবিধা হবে না খুব একটা। তার কারণ হচ্ছে এই ইনফরমেশনগুলো তোমার মাথাতেই আছে, তোমাকে জাস্ট সেন্টেন্সে পুট করতে হচ্ছে। এরকম ভাবে তুমি টেস্টও করতে পারবে তুমি কতটা প্রপারলি সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারছো। বেস্ট হচ্ছে ক্যামেরায় সেলফি ক্যামেরা অন করে সামনে কথা বলা, যাতে করে তুমি নিজেকে দেখতে পাও, একই সাথে রেকর্ড করা, যাতে করে পরে তুমি শুনতে পারো এবং বুঝতে পারো যে প্রপার ওয়েতে গ্রামার মেনটেন করে তুমি কথা বলেছো কিনা। তো এইরকম ভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে আস্তে আস্তে ফ্লুয়েন্সি আসবে। প্রথমে নিজেকে নিয়ে বলো, তারপরে যে বইটা তোমার ভালো লেগেছে, রিসেন্টলি কোনো একটা বই পড়েছো সেটা নিয়ে বলো, রিসেন্ট কোনো একটা সিনেমা দেখেছো যেটা তোমাদের ভালো লেগেছে সেটা সম্বন্ধে চেষ্টা করো। আগে থেকে ডিসাইড করো না আমি 15টা সেন্টেন্স বলবো মোটামুটি অ্যাপ্রক্স একটা, বা আমি এতক্ষণ কথা বলবো, এতক্ষণ কথা বলার চেষ্টা করব। যে 2 মিনিট কথা বলার চেষ্টা করি, আমি টাইম দেখতে পাচ্ছি সেলফি ক্যামেরাতে, আমি চেষ্টা করব 2 মিনিট কন্টিনিউ করে যাওয়ার, মানে ইররেসপেক্টিভ অফ এনিথিং আমি থামবো না, আমি কিন্তু কন্টিনিউ করে যাবো, ওই টপিকেই ফিক্স থাকবো। এইভাবে তুমি নিজের মাইন্ডকে ট্রেন করতে পারো একটু একটু করে চ্যালেঞ্জে ফেলে,
যে কিরকম ভাবে তুমি একটা পার্টিকুলার টাইম ফ্রেমকে কভার করবে কথা বলে। এরপরে তুমি কথা বলতে পারো, তুমি তোমার অপশনাল সাবজেক্ট নিয়ে কথা বলতে পারো, কোনো একটা টপিক যেটা তুমি পড়েছো তোমার খুব ভালো লেগেছে মনে আছে, যেমন ফান্ডামেন্টাল রাইটস নিয়ে তুমি কথা বলতে পারো, যে ব্যাপারে তোমার অ্যাটলিস্ট বাংলা ইনফরমেশন অ্যাভেলেবেল আছে তোমার মাইন্ডে, সেইটাকেই চেষ্টা করো ইংলিশে বলার। সব সময় মনে রাখবে যে 100% কারেক্ট সেন্টেন্স আমাকে বলতে হবে, 100% কারেক্ট উচ্চারণ না করলেও চলবে। কারণ যেমন ধরো যদি গ্রামার বলো, গ্রামার কথাটা শুনলে লোক বুঝতে পারবে, উচ্চারণটা অ্যাকচুয়ালি গ্রামার নয়, উচ্চারণটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্রামার। কিন্তু এই গ্রামার আর গ্রামার এই দুটোর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই এবং লোকের বুঝতে যে বিরাট অসুবিধা হবে এরকম নয়। বাট তোমাকে মনে রাখতে হবে 4 ধরনের উচ্চারণ তোমাকে প্রপারলি করতে হবে, TION, SION, S আর SH, এই 4টে জিনিসের উচ্চারণ প্রপার করো এবং সেন্টেন্সটাকে কন্টিনিউ করার চেষ্টা করো, ফ্লুয়েন্সি মেনটেন করার চেষ্টা করো। তার মানে নেক্সট টাস্ক তোমার হবে ফ্লুয়েন্সি মেনটেন করা। এবং যখন সবকিছু পেরে যাচ্ছ তখন তুমি অ্যাকসেন্টে আসবে। অ্যাকসেন্ট মানে হচ্ছে আমি যেটা প্রথমেই বলেছি যে কোন জায়গায় স্ট্রেস বেশি দেবে, কোন জায়গায় কম দেবে। যেমন ধরো যদি আমি বলি একটা ওয়ার্ড, দেখবে তোমরা ডিকশনারিতেও দেখতে পাবে কোনো একটা ওয়ার্ডের মধ্যে একটা লেটারের ওপরে একটা এক্সক্লামেটরি মার্কের মতো দেওয়া আছে, মানে ওই জায়গাতে অ্যাকসেন্ট দিতে বলছে, ওই জায়গায় জোর দিতে বলছে। তো এই রকম ভাবে উচ্চারণ করলে প্রপারলি তোমার মনের ভাবটা কনভে করা যায় এবং যারা শুনছে তাদের বুঝতেও সুবিধা হয়। তো এরকম ভাবে যদি আমরা ভাবি, যেমন কনফিউশন, CONFUSION, তাই আমি মিশ্রণ উচ্চারণ করলাম। এখন আমি কনফিউশনেতে কোথায় স্ট্রেস দেবো, সাউন্ডটা এক্স্যাক্টলি এরকম শুনতে লাগা উচিত, কনফিউশন। তো আমি FU বা F এর ওপরে আমি স্ট্রেস দিচ্ছি, আমি কিন্তু কনফিউশন বলছি না। কনফিউশন যদি আমি বলি উচ্চারণটা কিরকম অন্যরকম শোনাচ্ছে, দেখো উচ্চারণটা এক্স্যাক্টলি হওয়া উচিত কনফিউশন। তো আমি কনভার্সন এই দুটোর মাঝখানে ফিউতে আমি কিন্তু স্ট্রেস দিচ্ছি, তাহলে কনফিউশন, আই হ্যাড আ কনফিউশন। তো তুমি যখন এরকম ভাবে কথা বলছো তখন এটা অনেক বলা যেতে পারে প্রফেশনাল শোনায়, এটা অনেক কারেক্ট শোনায় এবং এটা অনেক অথেন্টিক শোনায়। সেইটা আয়ত্ত করার সময় অনেক পরে আছে। উইদাউট দিস পার্টিকুলার এরিয়া তুমি কিন্তু ইংলিশ ইজিলি বলতে পারো, ইন্টারভিউতেও খুব অ্যাপ্রিসিয়েশন পেতে পারো এবং তুমি লাইফেও কমিউনিকেট করতে পারো। অ্যাকসেন্টের কথা তখনই ভাববে যখন তোমার মধ্যে ফ্লুয়েন্সি এসে গেছে, অ্যাটলিস্ট তুমি যে কোনো টপিকে লোকজনের সাথে কথা বলতে পারছো, রাস্তাঘাটে বেরোলে তুমি যে কথাগুলো বাংলায় বলো, কারোকে টাইম জিজ্ঞাসা করো, সেটা বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো ওই সেন্টেন্সটাকে কিভাবে সাজায়। তাই তোমাদের আমি যতটা বললাম ততটাই শুড বি এনাফ যে তোমরা কারেক্ট সেন্টেন্স কনস্ট্রাকশন করবে, গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে না, স্টক অফ ওয়ার্ড মিনিমাম রেডি করবে সো দ্যাট তোমাকে ওয়ার্ড খুঁজতে না হয়। তারপরে আমি বলেছি যে তোমাদেরকে কিন্তু প্রপার ওয়েতে উচ্চারণ করতে হবে এবং তোমাদেরকে ফ্লুয়েন্সি মেনটেন করতে হবে এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের কনফিডেন্স লেভেল বুস্ট আপ করতে হবে। কিভাবে? তোমাদের জিভের যে হেজিটেশন, জড়তা, মনের যে মাইন্ডের যে হেজিটেশন বা জড়তা, সেটাকে কাটিয়ে উঠে কন্টিনিউয়াসলি জোরে জোরে ইংলিশ পড়ে বাড়িতে। এইভাবে তোমরা যদি করো তাহলে আশা করছি খুব অল্প সময়ের মধ্যে তোমরা ইংলিশে কথা বলতে পারবে। এই ভিডিওটা যদি তোমাদের জন্য বেনিফিশিয়াল হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও এবং আমি চেষ্টা করব এই টপিকের ওপরে আরো কিছু ভিডিও করতে, যাতে করে তোমাদের এই জায়গাটা আরো বেশি ইমপ্রুভ করে। তোমরা যদি মনে করো যে এই টপিকের ওপরে তোমাদের আরো ভিডিও দরকার, সেটাও আমাকে কমেন্টে জানাও। তোমাদের ভিডিওটা কাজে লাগলে এবং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম।